তাহলে এখানে হচ্ছে পদার্থের ভৌত অবস্থা পরিবর্তন হয়। এবার যেহেতু এখানে পদার্থের ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কঠিন থেকে এখানে তরল হচ্ছে, যার ফলে পদার্থের ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে পদার্থ আসলে তাপীয় যে অবস্থা তার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর তাপীয় অবস্থার চেঞ্জ না হলে সেটাকে আমরা কিন্তু তাপমাত্রার পরিবর্তন বলতে পারি না। তাহলে এরপরে কি হবে, যখন আমরা আরো তাপ প্রয়োগ করব এই পদার্থটা কি হবে, তার এখানে তার তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই তরল পদার্থ পানির তরল পানির তাপমাত্রা কি হবে, বেড়ে বেড়ে এটা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন এই তরল পানি কিন্তু আবার বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তাহলে সি থেকে যদি আমি এখানে নামকরণ করি যে সি থেকে ডি পর্যন্ত যে বিন্দুটা, এই বিন্দু পর্যন্ত কিন্তু তরলের তাপমাত্রা কত 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লো, তাপমাত্রা কিন্তু বাড়লো, বাট এখানে পদার্থটা কিন্তু তরল, সে কিন্তু তরলই থাকলো, অর্থাৎ সে কিন্তু তার অবস্থার পরিবর্তন করেনি। এবার আমরা সি বিন্দুতে কি পাচ্ছি, সম্পূর্ণটাই তরল, ডি তে কি পাচ্ছি, সম্পূর্ণটাই কিন্তু তরল, অর্থাৎ পুরোটাই কিন্তু তরল। এবার ডি থেকে যখনই আমরা আরো তাপ দিব পদার্থটাকে, তখন কি হবে, তার তাপমাত্রা বাড়বে নাকি বাড়বে না? তার কিন্তু তাপমাত্রা বাড়বে না। কেন? কারণ এখানে তরল ছিল, এখানে সম্পূর্ণটাই তরল আছে, বা তরল থেকে তার অবস্থার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা তরল থেকে হয়ে যাচ্ছে গ্যাসীয় পদার্থ, যার ফলে সম্পূর্ণ তরল যখন গ্যাসীয় পদার্থে পরিণত হবে না, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার তাপমাত্রা বাড়বে না, অর্থাৎ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু থাকবে। এবার যখন সম্পূর্ণ তরল তাপমাত্রা তরল পরিবর্তিত হয়ে যখন গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে, তখন কি হবে, তখন তার আবার এখন তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তখন ধরলাম তার তাপমাত্রাটা 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেল। এই যে তার তাপমাত্রাটা বেড়ে গেল, তখন আমরা কিন্তু পদার্থটা শুধু গ্যাসীয় পদার্থ হিসেবে আছে। তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে ডি থেকে যখন সি বিন্দুতে পদার্থটা আসলো, তখন ডি থেকে সিতে আসার সময় কি হলো, পদার্থ শুধুমাত্র তরল থেকে গ্যাসীয় হলো, এবং এই সময় কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে। কোন অবস্থা? এটা তার হচ্ছে ভৌত যে অবস্থা তার কিন্তু এখানে পরিবর্তন হলো। এরপর গ্যাসীয় পদার্থ যখন পরিণত হয়ে গেল সম্পূর্ণরূপে, অর্থাৎ সম্পূর্ণ তরল সম্পূর্ণ গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেল, তাহলে এই ডি বিন্দুতে সবই হচ্ছে তরল পদার্থ, কিন্তু সি তে সব গ্যাসীয় পদার্থ। এবার সি থেকে যখন আমরা আবার তাপ দিব, অর্থাৎ এটা ই হবে আর কি, এবার যদি আমরা আরো তাপ দিই তখন কি হবে, তাপ শোষিত হবে, কিন্তু গ্যাসের শুধু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গ্যাসের তখন তাপীয় অবস্থার চেঞ্জ হবে, অর্থাৎ ডি বিন্দুতে যে গ্যাসটা আছে ই বিন্দুতে তার তাপমাত্রা কত, তার তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস, বাট এফ এর তাপমাত্রা কত, তার 140 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে কন্টিনিউয়াস। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই বি এবং সিটাকে খেয়াল করি যে বি থেকে সি তে কি ঘটছে দেখো, তাহলে খেয়াল করে এই বি থেকে সি পর্যন্ত এখানে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আসলে একটা প্রক্রিয়া যার নাম হচ্ছে গলন, এখানে গলন ঘটেছে। আবার দেখো ডি থেকে ই তে কি ঘটেছে, পদার্থ তরল থেকে গ্যাসীয় হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি ঘটেছে, এটা ঘটেছে কিন্তু স্ফুটন, এখানে কিন্তু স্ফুটন প্রক্রিয়া ঘটেছে। তাহলে গলন আর স্ফুটনের সময় কিন্তু কি হয়, পদার্থের পরিবর্তন হয়, অর্থাৎ পদার্থ কঠিন থেকে তরলে হলে সেটা গলন, তরল থেকে গ্যাস হলে সেটা হচ্ছে স্ফুটন, এবং যেই তাপমাত্রায় হলো সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পদার্থের কি, গলনাঙ্ক, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এই বরফের গলনাঙ্ক। আবার এই যেই তাপমাত্রায় স্ফুটন হলো সেই তাপমাত্রাকে কিন্তু বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে এই যে আমরা তরল পানি পেলাম, অর্থাৎ তরল পানি কিন্তু কি হলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সে তরল পানি থেকে বাষ্পে পরিণত হয়ে গেল, অর্থাৎ বায়ু পদার্থে পরিণত হয়ে গেল, গ্যাসে অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হয়ে গেল। তাহলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে বলা হচ্ছে কিন্তু স্ফুটনাঙ্ক। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে আসলে কি, এখানে দেখলাম হচ্ছে কঠিন থেকে তরল, অর্থাৎ সলিড থেকে লিকুইড এবং সেখান থেকে গ্যাস, এই অবস্থায় তাপীয় পরিবর্তনটা কিভাবে ঘটে তা আমরা দেখব। এবার আমরা এটা রিভার্সটা দেখব, অর্থাৎ গ্যাসীয় থেকে আমরা কি করে লিকুইড বানাই, লিকুইড থেকে আর কিভাবে কঠিন হয়, এই প্রসেসটা আমরা দেখব। আসলে অ্যাকচুয়ালি এই গ্রাফটাকে যদি আমরা ঘুরে দিই তাহলে কিন্তু আসলে এই গ্যাস থেকে কি এখানে তরল, তরল থেকে এখানে কঠিন, আমরা এই পদার্থটা কিন্তু গ্রাফটা এঁকে ফেলতে পারবো। সো আমরা এখন প্রথমটাকে দেখলাম, আমরা এখন দ্বিতীয়টাকে দেখবো, অর্থাৎ আমাদের এই ফার্স্ট ওয়ানটা করা শেষ, আমরা এবার সেকেন্ড ওয়ানটা দেখবো। এটা ঠিক এটার অপোজিট ভাবে আঁকতে হবে। তাহলে আমরা এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে ঠিক রাখি, তারপর আমরা এখান থেকে ওই গ্রাফটাকে আমরা এঁকে ফেলি। তাহলে প্রথমত কি ঘটবে, এই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে জলীয় বাষ্পটাকে নিচ্ছি, কারণ আমাদের এখন হচ্ছে গ্যাস থেকে লিকুইড বানাতে হবে। তাহলে প্রথমে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই গ্যাসীয় পদার্থটা কিন্তু আমরা তার থেকে তাপ সরিয়ে ফেলতেছি, তাহলে কি হবে, তার তাপ কমবে, কমতে কমতে যখন সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, অর্থাৎ এখানে সবই কিন্তু গ্যাসীয় পদার্থ, যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে পৌঁছাবে তখন সে কিন্তু ধীরে ধীরে তরলে পরিণত হওয়া শুরু করবে, অর্থাৎ যখন সে ধীরে ধীরে তরলে পরিণত হবে।
তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণ গ্যাস, অর্থাৎ যদি আমি নামকরণ করি এটা এ, এটা বি বিন্দু, তাহলে কি হবে, এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গ্যাসীয় পদার্থ, অর্থাৎ 140 থেকে 180 সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কমে গেল, এই ক্ষেত্রে এই সময় কিন্তু পদার্থ আসলে গ্যাসীয় ছিল, জাস্ট তার তাপমাত্রা চেঞ্জ হয়েছে। এবার যখন আমরা এই তাপমাত্রায় কি করব, থাকা অবস্থায় তাকে আমরা আরো তাপ প্রদান করব বা তাপ কমিয়ে ফেলবো অ্যাকচুয়ালি, তখন কি হবে, এই পদার্থটা গ্যাসীয় থেকে তরলে পরিণত হবে। অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে অ্যাকচুয়ালি পদার্থ গ্যাস থেকে কি হচ্ছে, এটা আসলে এখানে তরল হচ্ছে। তার মানে এই জায়গায় আমরা বি থেকে সি পর্যন্ত এইটুক জায়গাতে আসলে আমরা যে গ্রাফটা আঁকলাম, আমরা এখানে কি করলাম, পদার্থের তাপমাত্রা চেঞ্জ হয়নি, জাস্ট পদার্থের অবস্থান কিন্তু চেঞ্জ হয়েছে এই জায়গাটাতে। এবার যখন সম্পূর্ণ গ্যাসীয় পদার্থ সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়ে যাবে, তখন কি হবে, সেটা আবার যখন আমরা তাপ কমাবো, তখন সেই তরল পদার্থের তাপমাত্রা কিন্তু কমতে থাকবে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসা পর্যন্ত এইখানে কিন্তু পদার্থটার তাপমাত্রা কমতেই থাকবে। অর্থাৎ এই সি বিন্দুতে কি আছে, তরল পদার্থ। একইভাবে যদি আমরা নাম দিই ডি বিন্দু, এখানে কিন্তু তরল পদার্থ আছে, কিন্তু এই তলের তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই তলের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তলের তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ পদার্থ এখানে চেঞ্জ হয়নি, জাস্ট পদার্থ তার তাপমাত্রাটা কমে গেছে। এবার যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত হবে, এরপর যখন আমরা তাকে আবার তাপ কমিয়ে দিব, তখন কি হবে, তখন এই তরল পদার্থটা কিন্তু গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এই তরল পদার্থটা গ্যাসীয় পদার্থে পরিণত হওয়া শুরু করবে। তাহলে তাপ কমিয়ে দিলাম, এখন এই জায়গায় আমরা কি পাবো, তরলও পাবো এবং আমরা তাকে কঠিন পাবো, অর্থাৎ পদার্থটা কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে সম্পূর্ণ তরল যখন কঠিন পদার্থে পরিণত হতে থাকবে, সম্পূর্ণ তরল কঠিনে পরিণত না হওয়া পর্যন্ত কিন্তু এখানে তাপমাত্রাটা বাড়বে না। কেন বাড়বে না, কারণ এখানে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য কিন্তু তাপটা ব্যবহৃত হচ্ছে। আর একটা পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে সেখানে কি হবে, সেখানে কিন্তু আসলে সেখানে তার এই পদার্থের কিন্তু তাপীয় অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে পদার্থটার কিন্তু তাপমাত্রাটা বাড়ছে না, কারণ তাপমাত্রা হচ্ছে পদার্থের তাপীয় অবস্থার পরিবর্তন। এবার যখন সম্পূর্ণ তরল কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে, এবার যখন তার থেকে আমরা তাপ কমাই ফেলবো, তখন কি হবে, তখন পদার্থটা কিন্তু গ্যাসীয় পদার্থে পুনরায় এটা কিন্তু কঠিনই থাকবে এবং জাস্ট তার তাপমাত্রা কমে -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, বাট পদার্থ কিন্তু কঠিনই থাকবে। তাহলে আসলে আমরা এখানে কি করলাম, অ্যাকচুয়ালি আমরা এখানে গ্যাসীয় পদার্থটাকে ঠান্ডা করতে 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 আমরা এখানে কঠিন পদার্থে পরিণত করে ফেললাম। এইটাকে বলা হচ্ছে শীতলীকরণের বক্ররেখা। কারণ এটা হচ্ছে জলীয় বাষ্পের শীতলীকরণের বক্ররেখা, অর্থাৎ জলীয় বাষ্পের এটা হচ্ছে শীতলীকরণের বক্ররেখা, শীতলীকরণের বক্ররেখা। এটা হচ্ছে 1 নম্বরের অপোজিট, অর্থাৎ কঠিন তরল বায়বীয়, এটা অপোজিট হচ্ছে বায়বীয় তরল কঠিন। জাস্ট ওই গ্রাফটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। আর নিচের দিকে আমরা টাইমটাকে যদিও প্রথম গ্রাফে কাউন্ট করে দিই, এবার এখানে করে দিচ্ছি, ধরলাম এটা কি যে এখানে 5 মিনিট পরে আসলে 5 মিনিট সময়ে এই তাপমাত্রা কমে গেছে, এ থেকে বি কাজটা হয়েছে, আবার বি থেকে সি কাজটা ধরা হয়েছে আরো 5 মিনিট পরে, আবার সি থেকে ডি হচ্ছে ধরো আরো 5 মিনিট পর, অর্থাৎ প্রত্যেকটা টাইমিং ধরো এখানে 5 মিনিটস করে এখানে আমাদের টাইমটা লেগেছে 5 মিনিটস। সো এই হচ্ছে 5 মিনিট, এইটাই মানে নির্দিষ্ট সময়, অর্থাৎ এই সময়টুকু লেগেছে এই তাপমাত্রাটা কমানোর জন্য, এই সময়টুকু লেগেছে এই পদার্থটা গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার জন্য, এই সময়টুকু লেগেছে তরলের তাপমাত্রা কমানোর জন্য। এভাবে পর্যায়ক্রমে কিন্তু আমাদের এই সময় লেগেছে। তাহলে একটা পূর্ণাঙ্গ সময় আসলে কি হয়, এখানে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন পদার্থ কিন্তু পাওয়া যায়। এবার আমরা দেখবো হচ্ছে 3 নাম্বারটা, যে কঠিন থেকে সরাসরি আমরা কিভাবে গ্যাসীয় পদার্থ পেতে পারি। তাহলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থ পাওয়ার যে ওয়েটা, এটা আসলে সব পদার্থের ক্ষেত্রে কিন্তু হয় না। কারণ কঠিন থেকে গ্যাসীয় পদার্থ হবে আসলে শুধুমাত্র উদ্বায়ী পদার্থের, শুধুমাত্র যারা উদ্বায়ী পদার্থ তাদের ক্ষেত্রে এটা করবে। তো আমি এখানে নিঃসদল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের আমি এখানে দেখাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি করে তার তাপ প্রদানের বক্ররেখা আঁকতে পারি। তো আমি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের বক্ররেখাটা দেখছি, এটা x অক্ষ নিলাম, এটা y অক্ষ নিলাম। এবার আমরা x অক্ষ বরাবর সময় নিলাম, y অক্ষ বরাবর আমরা এখানে তাপমাত্রাটাকে কাউন্ট করলাম, তাপমাত্রা। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড সাধারণত -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সে কিন্তু কি থাকে, সে কিন্তু কঠিন অবস্থাতেই থাকে। তো একে তাপ প্রদান করতে করতে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবো, তখন দেখা যাবে এই নিঃসদল অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আসলে সে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে। তাহলে তার কোনো তরল অবস্থা নেই, অর্থাৎ -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 পর্যন্ত এটা কিন্তু ধীরে ধীরে তার তাপমাত্রা বাড়ছে। দেখো ছিল -20, বেড়ে বেড়ে কত হলো 100 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট তার তাপমাত্রা বাড়ছে পদার্থের। তাহলে পদার্থ কিন্তু কঠিনই আছে, অর্থাৎ এখানে সে কিন্তু কঠিন অবস্থাতেই আছে।
এবার যখন আমরা তাকে আরো তাপ প্রদান করবো তখন কি হবে, পদার্থটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তো সম্পূর্ণ নিশাদলের যে কঠিন পদার্থটা আছে যদি সেটা সম্পূর্ণরূপে তরলে মানে গ্যাসীয় পদার্থে পরিণত না হওয়া পর্যন্ত কিন্তু কি হবে, এর কোনো তাপমাত্রা বাড়বে না, অর্থাৎ সে এখন গ্যাসে পরিণত হবে, তার কোনো তাপমাত্রা কিন্তু বাড়বে না, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই থেকে এই কঠিন পদার্থটা গ্যাসে পদার্থে পরিণত হবে। যখন সম্পূর্ণ কঠিন পদার্থ গ্যাসে পদার্থে পরিণত হবে তখনই আমরা আরো তাপ প্রদান করলে কি হবে, এই গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়বে। ধরো এটা হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে, এখন এটা সম্পূর্ণরূপে গ্যাসীয় পদার্থই আছে এবং তার দেখো জাস্ট তাপমাত্রা বেড়েছে। তাহলে আমরা এখানে নামকরণ করি এটার ক্ষেত্রে যে এটা ধরলাম এ বিন্দু, তো এ থেকে বি পর্যন্ত কি হয়েছে, পদার্থের কিন্তু কোনো অবস্থা চেঞ্জ হয়নি, কিন্তু বি থেকে সি তে কি হয়েছে, তার অবস্থা চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রাটা কিন্তু আবার তার বাড়েনি। কিন্তু তাপমাত্রা বাড়বে কেন, বাড়বে না কেন, কারণ পদার্থ কঠিন থেকে তরলে হওয়ার জন্য তাপটা ব্যবহৃত হয়ে গেছে। এবার সি থেকে ডি পর্যন্ত কি হচ্ছে, পদার্থের কিন্তু জাস্ট তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ পদার্থ এখানে ছিল হচ্ছে এখানে কঠিন, এখানে ছিল গ্যাসীয়, আর গ্যাসীয় থেকে তার তাপমাত্রাটা আসলে কি বেড়ে গেছে, সে কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এই জায়গায় পদার্থের কি হয়েছে, এখানে কিন্তু পদার্থের ভৌত যে অবস্থা, এখানে কিন্তু তারই ভৌত অবস্থা পরিবর্তন ঘটেছে, এই অংশটাতে ভৌত অবস্থা পরিবর্তন ঘটেছে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু উদ্দায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থের বক্ররেখা, আমরা এটাকে বলতে পারি ঊর্ধ্বপাতিত পদার্থের তাপ প্রদানের বক্ররেখা, বক্ররেখা। তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আমাদের আলোচ্য বিষয়। আমরা তিনটা জিনিস পড়তে চাচ্ছিলাম আজকে, একটা হচ্ছে পাতন, একটা হচ্ছে ঊর্ধ্বপাতন, আর একটা হচ্ছে বক্ররেখা। তাহলে এই তিন ধরনের অ্যাকচুয়ালি বক্ররেখা আসলে আঁকা সম্ভব। এবং আমরা যদি এটার ক্ষেত্রে তাপ কমানোর চিন্তা করি, দেখো এটাকে আমরা রিভার্স করে কিন্তু আঁকতে পারি, তাই না? অর্থাৎ আমরা চাচ্ছি যে এবার নিশাদলটা গ্যাসীয় অবস্থায় আছে, আমরা তাকে কমিয়ে নিয়ে আসবো, তার তাপমাত্রা কমিয়ে আমরা তাকে কঠিন বানাবো। তাহলে দেখো এটাও কিন্তু করা যায়। অর্থাৎ এবার আমরা চাচ্ছি যদি এটাও করি, আমরা চাচ্ছি এবার করবো হচ্ছে গ্যাসীয় থেকে আমরা এখানে কঠিন পদার্থ নিয়ে আসবো, সেটা কিন্তু আমরা করতে পারবো। দেখো কিভাবে সম্ভব। আমরা ধরলাম যে নিশাদলটা গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার তাপমাত্রা অবশ্যই হাই টেম্পারেচার, অর্থাৎ তার তাপমাত্রা তখন প্রায় কত 160 ডিগ্রি সেলসিয়াস আছে। এখান থেকে তার তাপমাত্রা কমে কমে 100 এ আসবে, অর্থাৎ সে এখনো গ্যাসীয় অবস্থায় আছে। সিমিলারলি এবার তার কি হবে, সে গ্যাস থেকে সে কঠিনে পরিণত হবে, অর্থাৎ সে গ্যাস থেকে হবে কঠিন। তো যেহেতু সে গ্যাস থেকে কঠিন পরিণত হচ্ছে, তাহলে তার এখানে জাস্ট পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, যার কারণে এখানে তার তাপমাত্রাটা কিন্তু আর কমেনি, আমরা তাকে ঠান্ডা করলাম। অর্থাৎ নিশাদলটা গ্যাসের অবস্থায় ছিল 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাকে আমরা ঠান্ডা করতেছি, তার থেকে তাপ কমিয়ে ফেলছি, যার ফলে তার তাপমাত্রা পরিবর্তিত হয়ে সে গ্যাসীয় অবস্থাতেই আছে, কিন্তু তার তাপমাত্রা কমে হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াস। এবার তার ভৌত অবস্থা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সে গ্যাস থেকে কঠিন পদার্থে পরিণত হলো, তাই তার তাপমাত্রা কিন্তু আর এখানে কমেনি। এবার যখন তার থেকে আমরা আরো তাপ কমাই ফেলবো, তখন কি হবে, তখন নিশাদলটা আসলে এই অংশ থেকে সে কঠিনই থাকবে, তার কিন্তু ভৌত অবস্থা চেঞ্জ হবে না এবং তার তাপমাত্রা জাস্ট কমে যাবে। তাহলে যদি আমরা এটাকে নামকরণ করে দিই, এবার এখানে আমি নামকরণ করলাম, এটা হচ্ছে এ বিন্দু বি বিন্দু। তাহলে আমরা যদি এ বি রেখাটাকে ব্যাখ্যা করি, তাহলে দেখো কি পাওয়া যায়, এ বি রেখায় ঘটেছে আসলে তাপমাত্রা কমেছে, পদার্থের ভৌত অবস্থা চেঞ্জ হয়নি, গ্যাস সে গ্যাসই আছে। এবার বি থেকে সি তে কি হয়েছে, পদার্থের কিন্তু ভৌত অবস্থা চেঞ্জ হয়েছে, অর্থাৎ পদার্থ গ্যাস থেকে কঠিন পদার্থে পরিণত হয়ে গেছে। আবার সি থেকে ডি তে কি হয়েছে, পদার্থ কঠিন থেকে কঠিনই আছে, তার কিন্তু ভৌত অবস্থা চেঞ্জ হয়নি, জাস্ট তার তাপমাত্রাটা কমে গিয়েছে, অর্থাৎ তার তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কমে হয়ে গেছে -20 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে কিন্তু মানে ঊর্ধ্বপাতিত পদার্থের, এটা হচ্ছে শীতলীকরণের বক্ররেখা, অর্থাৎ তাকে ঠান্ডা করলাম আমরা, এটাকে বলা হবে তাহলে শীতলীকরণের বক্ররেখা, বক্ররেখা। তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আজকে আলোচ্য বিষয়। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা অন্য অধ্যায় নিয়ে শুরু করব এবং চেষ্টা করব এই অধ্যায়ে আমরা হচ্ছে এটার সৃজনশীল এমসিকিউ পার্টগুলো আলোচনা করা। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে সালাম জানিয়ে আজকে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।